হ্যাঁ, আমাদের সাথে আছেন আমাদের সিভিল ইঞ্জিনিয়ার মঞ্জু। সে এই প্রজেক্টটা যার হাত ধরেই আমরা পরিকল্পনা করেছি বাস্তবায়ন করার জন্য, এর সাইডে যে থেকে কাজগুলো করবে। তো আমি মঞ্জু, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি কি ফিল করেন যে একটা 25 তলা উপর একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং হবে? এটা আপনি কিভাবে মনে করেন? এটা তো বাংলাদেশে নাই। এটা আসলে আমাকে ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আহ, আমি প্রথমে একটু এটার আগে একটু বলতে চাই আমি এই প্রজেক্টে কেন ইন্টারেস্ট, এই প্রজেক্টে আমি এত আগ্রহ ফিল করতেছি কেন। আমি যখন প্রথম আমাদের এই প্রজেক্ট নিয়ে কথা হয় তখন আমি একটা কথা আমি শুনেছি আপনার মুখ থেকে, যেটা আমাকে একদম ক্লিক করেছে। সেটা হচ্ছে, আমরা জেলখানা চাই না, আমরা পয়সা দিয়ে জেল কিনতে চাই না, আমরা পয়সা দিয়ে একটা প্রকৃতি নিতে চাই। হুম। হ্যাঁ, দিস ইজ ভেরি ইমপ্রেসিভ ফর মি। হ্যাঁ, এটা এটা আসলে একটা স্বপ্ন দেখার মতো, এটা আমাকে ক্লিক করেছে। হ্যাঁ, আমার ভালো লেগেছে এটা। তো এই ভালো লাগা থেকে আসলে আমি এখানে ইনভলভ হয়েছি। আমার যাত্রাটা শুরুটাই ভাবে, যেটা খুবই সুন্দর ছিল। তো এখানে 25 তলা বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং এর ব্যাপার বা যেটা কথা হচ্ছে, তা আমি যেহেতু সিভিল ইঞ্জিনিয়ার, আমি ইঞ্জিনিয়ার হিসেবেই কথা বলবো। আসলে 25 তলা, 100 তলা, দিস ইজ নাথিং। এগুলি হচ্ছে কিছু লোডের কম্বিনেশন। একটা জিনিস দাঁড়িয়ে আছে, এই যে এই বোতলটা দাঁড়িয়ে আছে, এটার উপর অনেকগুলো লোড আছে। এটার পানি আছে, এটার ওয়েট আছে, এটার নিজস্ব ওয়েট আছে। হ্যাঁ, এটার উপরে এদিকে বাতাস দিচ্ছি, বাতাস আছে। এটা টেবিল যে ঝাঁকুনি দিয়ে এটা নড়ছে। হ্যাঁ, সবগুলি মিলিয়ে প্রত্যেকটা হচ্ছে লোড। এগুলির কিউমুলেটিভ লোডের কিছু ইফেক্ট আছে। ইফেক্টগুলি ক্যালকুলেশন করে যখন দেখবো যে ইফেক্টগুলির যখন এটা নিতে পারবে কিনা। আমি যদি এই কলমের উপর 1 টন লোড দিলে ভেঙে যাবে, কিন্তু 1 টন লোড নিতে পারবে এরকম কিছু স্ট্রাকচার তো আছে। হ্যাঁ, হুম। সো কতটুকু লোড আসতেছে, দিস ইজ নট এ ম্যাটার। আমি কতটুকু ট্যাকেল দেওয়ার মতো বানাচ্ছি, দিস ইজ দ্য হুম। রিয়েল ফ্যাক্ট। তো তাইলে তো বুর্জ খলিফা পড়ে যেত। হ্যাঁ, ওটা তো পৃথিবীর বুকেই আছে। আমি আমি হুম। বলবো না বাংলাদেশ, আমি বলবো না দুবাই, আমি বলবো না হচ্ছে সিঙ্গাপুর, আমি বলবো পৃথিবী। পৃথিবীর বুকে যদি আরেকটা বিল্ডিং থাকতে পারে, এখানে কেন থাকতে পারবে না? কথা হচ্ছে, সেটাকে কে ধরে রাখবে? সেটাকে ধরে রাখবে হচ্ছে সেখানকার পরিবেশ। পরিবেশ তাকে না টিকানোর জন্য, ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। বাতাস, সবখানের উইন্ড লোড এক থাকে না, কোথাও হুম। বাতাসের বেগ কম থাকে, কোথাও বেশি থাকে। আর্থকোয়েক ইফেক্ট, এটা হুম। কোথাও বেশি থাকে, কোথাও কম থাকে। আবার সয়েলের যে কন্ডিশন, যে হচ্ছে এটাকে ট্যাকেল দিবে, এটাকে ধরে রাখবে। গোড়াই তো ধরে থাকে, আর কোথাও ধরে থাকে না। সেই সয়েলের কন্ডিশনও সবখানে পৃথিবীর এক থাকে না। হুম। সবকিছু মিলিয়ে কম্বিনেশন করে টিকবে কি টিকবে না, এটার জন্য বর্তমানে আহ, অনেক কম্পিউটার অ্যানালাইসিস আছে। বর্তমান কোনো বিল্ডিং কম্পিউটার অ্যানালাইসিস ছাড়া হয় না। তারপর এটার ভেরিফিকেশন আছে, একজন ডিজাইন করে আরেকজন ভেরিফাই করে। হুম। কিছুদিন আগে আমি একটা কথা বলেছিলাম, যেটা হচ্ছে কি, এই বিল্ডিংটা স্ট্রাকচারাল ডিজাইনার তো ডিজাইন করবেই আমাদের, আমি হুম। পার্সোনালি আরেকবার মডেল করব হুম। বলেছিলাম। দিস ইজ অনলি ফ্রম মাই ইন্টারেস্ট। হুম। আমিও চাই, আলাদাভাবে দেখতে চাই এটা কি হচ্ছে। হুম। এটা এটা কেন, এটা আসলে একটা এই আশা থেকে বলছি যে এটা আচ্ছা। টিকবে। আরেকটা ভালো জিনিস যেটা আমি আসলে আলাপ করে নেওয়ার আগে এখনই বলি, কিছুদিন আগে সয়েল টেস্ট হয়েছে এখানে। সয়েল টেস্টের হ্যাঁ। সময় আমরা সয়েল টেস্ট কোম্পানি অনেক সময় ফাঁকিবাজি করে, যাতে করতে না পারে আমাদের লোক আমরা ইনস্ট্যান্ট দাঁড়িয়ে রেখেছি, হুম। যাতে করে এসটিপিটা রাইট। আমরা এসটিপিটা ডেজিগনেট করেই সঠিকভাবে দিয়েছি যে নিতে। একজন হ্যাঁ, পার্সন সবসময় 24। ছিল, সবসময় ছিল। ইভেন সে যদি জরুরি প্রয়োজনে যেতেও হয়েছে, সে আরেকজনকে রিপ্লেস করে গিয়েছে। হ্যাঁ। তো আমরা এবং এই আমাদের আমাদের ফিল্ডের যে ডাটা আমরা কালেক্ট করেছি, সয়েল টেস্ট কোম্পানি যেটা কালেক্ট করেছে, দুটো আমরা ম্যাচ করেছি। হুম। হ্যাঁ, বোথ আর সেম, আমরা পেয়েছি এটা। এবং রিপোর্টের পরে আমি সয়েল টেস্ট রিপোর্ট দেখে যেটা দেখলাম, আমাদের এই এখানকার যে সয়েলটা, এটার মধ্যে লিকুইফাইড সয়েল লেয়ার কিন্তু নাই বললেই চলে।
হুম। লিকুইফাইড সয়েল লেয়ারটা কি, এটা হচ্ছে ভূমিকম্পের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার। আচ্ছা। যখন ভূমিকম্প হবে আমার মাটি হচ্ছে লিকুইড হয়ে যাবে, যেটা চোরাবালির ক্ষেত্রে ঘটে। হুম। এখানে সেই টাইপের মাটি পাওয়া যায় না। ওকে, মানে সো উই ক্যান সে দিস ইজ অ্যানাদার ভেরি গুড সাইন ফর এটা খুব ভালো একটা সাইন। ওই যে ওই বিষয়টা বলেন যে আমরা Structure. সয়েল টেস্টে যে লিকুইফিকেশন টেস্টটা কিন্তু আমরা করিয়েছি, হ্যাঁ, যেটা হ্যাঁ। কিন্তু মোস্ট অফ দা ইয়াতে কিন্তু করায় না, ইউজুয়ালি করায় না। হুম। এবং এই শব্দটাই হয়তো অনেকে শুনেনি, এই যে লিকুইফিকেশন যে ইয়াটা করা হয়। আরেক হায়াত থেকে আমরা যেটা এনশিওর করতে চাই, আমরা আপনাদের বেস্ট প্রফেশনালিজম প্র্যাকটিস করার জন্য আমরা আপনাদেরকে 100% লিবার্টি দিতে চাই। আমরা চাই আপনারা একদম প্রত্যেকটা জায়গায় টু দ্য পয়েন্ট ব্যবহার করে, আপনাদের প্রপার গাইডলাইন ফলো করে, প্রপার প্রসিজার ফলো করে যেই টেস্টগুলো করা দরকার সেগুলো এনশিওর করেই করবেন। অবশ্যই আরেকটা জিনিস আমি একটু বলি, আমাদের 2021-এ 2020 বিএনবিসি বেরোয়, আগে ছিল 2006। 2006 এবং 2020-র মধ্যে বিশাল একটা চেঞ্জ আছে। চেঞ্জটা কি, এটা স্ট্রাকচারালি এত বেশি কনজারভেটিভ করে ফেলছে। 2006 ছিল হচ্ছে মানে এটা আর্থকোয়েক সেফটির দিক দিয়ে যদি বলি, 5-6টা ভূমিকম্প হলে একটাতে হচ্ছে মানে 5-6 ভাগের 1 ভাগ হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি ছিল। হুম। বিএনবিসি 2020-তে 10,000 ভাগের 1 ভাগ সেফটি আছে। হুম। মানে 10,000টা ভূমিকম্প হলে একটা যদি ঝামেলা হয়, হুম। তো প্রত্যেকটা গুটের একটা মানে মেরিটস লেটেস্ট। এটাতে হচ্ছে অনেক বেশি কনজারভেটিভ করা, মানে অনেক বেশি সেফার। আমরা যেহেতু এই যুগে আমাকে 20 মানতে হবে এবং মোর সেফার ওয়েতে যেতে হবে, আমাদের আর কোনো ওয়ে নেই। হুম। এবং আমি আমরা এই সয়েল টেস্ট যেটা করলাম, এটাকে আরেকটু আমরা হওয়ার জন্য আমরা কিন্তু আরেকটা সয়েল টেস্ট করার জন্য আমরা প্ল্যানিং করছি, মানে একটা ফার্ম দিয়ে, ভিন্ন ফার্মকে দিয়ে হ্যাঁ, ভিন্ন ভিন্ন রিপোর্ট ফার্মকে যাতে দিয়ে, হয় এবং এন্ড ভালো সেফটি এনশিওর renowned করার ফার্মকে জন্য। দিয়ে আমরা করতে যাচ্ছি। এটা হ্যাঁ। রিসেন্টলি আমরা শুরু করব। তো আপনাকে আরেকটা কোশ্চেন আছে আমার এই প্রসঙ্গে। এই যে আমাদের আর্কিটেক্ট সাহেব যে প্ল্যান গুলা বানাচ্ছে, যেটা ওনার দৃষ্টিকোণ থেকে এরকম, আমরা আমাদের পয়েন্ট অফ ভিউ ওনার সাথে শেয়ার করেছি, হায়াত কি করতে চাই সেই অনুযায়ী ওনারা যে প্ল্যানটা বানাচ্ছে, তো আপনি কি মনে করেন এটা আপনার ইমপ্লিমেন্টেশনে কি পরিমাণ কোনো প্রবলেম ফেস করবেন কিনা, কিংবা এটা চ্যালেঞ্জ গুলো কি কি? অ্যাকচুয়ালি উনি স্ট্রাকচারাল ব্যাপারগুলিকে মোটামুটি অনেকটা মানে আমি বলবো স্ট্রাকচারালি এটা ওনার প্ল্যানটা অনেক হেল্পফুল। হ্যাঁ, হেল্পফুল। আমি অন্যান্য কিছু পার্সপেক্টিভে চিন্তা করছি, যেটা হচ্ছে কি যেমন ধরেন উইন্ডের ইফেক্টটা কি ধরনের বিল্ডিং এ বেশি হইতে পারে। মনে করেন আমি একটা রাউন্ড জিনিস, এটা তো উইন্ডের ইফেক্টটা কম হবে, আমার স্কোয়ার শিপে একটা কম হবে, কিন্তু আমার যদি কাগজটা রাখি পাতলা, এটাতে কিন্তু উইন্ড ধরবে ভালো, মানে এটা উইন্ড উড়াই নিয়ে যাবে এটাকে। তো সো ওনার আপনার উইন্ডের যে ব্যাপারটা, উইন্ডটা ফ্লো করা এবং এটা বাধা না পাওয়া, ট্র্যাপ না হওয়া, এই বিষয়গুলি আমি যেটা খেয়াল করলাম, এটা উনি এটা ওনার মাথায় রেখেছেন। ফলে উইন্ডের ইফেক্টটা আমার মনে হয় না ওভাবে হবে যেভাবে অন্যান্য বিল্ডিং এ হয়। এটা এখানে একটু লাইটের ইউজ, হ্যাঁ, উইন্ডের ইউজ, হ্যাঁ। যেগুলো আমাদের গ্রিনের সাথে আর একটা জিনিস ওতপ্রোতভাবে ওনাকে জড়িত। আমি একটু অ্যাড করব, যেটা হচ্ছে উনি বলছিলেন যে এখানে যে একটুখানি অ্যাড করি, যেমন আমরা সবাই জানেন আমাদের এটা কিন্তু একটা লিনিয়ার প্লট। তো লিনিয়ার প্লট হওয়াতে এখানে আমাদের বিল্ডিং এর শেপটা কিন্তু একটু লিনিয়ার এসেছে। এটা আমাদের অ্যাভয়েড করার কোনো সুযোগ ছিল না। তো একটা লিনিয়ার বিল্ডিং স্বাভাবিকভাবেই একটা রেক্টেঙ্গুলার বা সার্কুলার বিল্ডিং এর চেয়ে উইন্ড কিন্তু বেশি আপনার ক্যাচ করবে, এটাই স্বাভাবিক আপনার হয়। তো আমরা এই জন্যই, যেটা মঞ্জু ভাই বলছিলেন, আমরা বিল্ডিং এর মাঝখানের স্পেস গুলোতে যে প্রয়োজনীয় পরিমাণ পারফোরেশন গুলো রাখার চেষ্টা করছি, যেন বাতাসটা ফ্লো করে যেতে পারে, আটকে যেন না থাকে, এবং এটাতে যারা মিনিমাম করা সম্ভব হয়, যারা বসবাস করবে তাদের জন্য দারুণ হেলদি হবে। ইন অল রেসপেক্ট এয়ার ফ্লোটা অনেক বেশি ভালো হবে, মানে অনেক বেশি ভালো হবে, আবার স্ট্রাকচারালি এটা অনেক বেশি সেফার হবে বলে আমরা মনে করি। আপনাকে একটা পয়েন্ট এই প্রসঙ্গে বলতে চাই, যে সবাই জানতে চাই অ্যাকচুয়ালি এরকম একটা বিল্ডিং করতে কিরকম টাইম লাগতে পারে। অ্যাকচুয়ালি আমরা আশা করি 3 বছর সময় এটা হ্যান্ডওভার দেওয়া যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেকের কাছে এটা স্বপ্নের মনে হবে। আমি যেহেতু দুবাইতে ছিলাম, আমি দেখেছি
আহ, একটা রমজান মাসে আমি একটা বিল্ডিং এর পাশ দিয়ে যেতাম, সেহরি খেতাম, সেহরি আমি বাইরে খেতাম প্রতিদিন। তো যখন রমজান মাসে দেখতাম এক সপ্তাহে একটা ফ্লোর হয়ে গেছে, হুম, পরের সপ্তাহে একটা ফ্লোর হয়ে গেছে। কিভাবে সম্ভব? ক্রেজি। হ্যাঁ, এটার করে কি, এটা হচ্ছে কি তারা যে শাটারিংটা তারা ইউজ করলো, নেক্সট টাইমে এই শাটারিংটা খুলবে না, এটা রেখে দিবে। পরেরটা আবার নতুন শাটার, পরেরটা নতুন শাটার। এটা যখন ম্যাচিউর পিরিয়ড চলে আসবে তখন এটা খুলবে, খুলে এটাকে, দ্যাট মিনস ইটস এ সেফ। আমরা এটা সেফ এবং এটা করা সম্ভব। আহ, এবং আমি যখন বুর্জ খলিফা হয় তখন আমি দুবাইতেই ছিলাম, আমি অনেক দূর থেকে বুর্জ খলিফা দেখতাম। আমরা প্রতিদিন সকালে আমরা কাজে যাওয়ার সময় গুনতাম। সে অ্যাজ ইঞ্জিনিয়ার ওখানে খুব কিউরিয়াস ছিলেন ওখানে হ্যাঁ, যাওয়ার জন্য, ভিজিট করার জন্য, দেখার জন্য, কনস্ট্রাকশন স্টেজে এজ এ ওখানে সিভিল ইঞ্জিনিয়ার, রাইট? হ্যাঁ কিউরিয়াস ছিলাম, কিন্তু আসলে যাওয়ার সুযোগ হয়নি, কারণ ওখানে অনেক বড় একটা সিকিউরিটি ব্যবস্থা ওনাদের আছে, ওখানে আমার সুযোগ। কিন্তু আমি মোটামুটি কাছাকাছি দিয়ে, আমি যেহেতু ডিউটিতে যেতাম, আমি অন্য প্রজেক্টে যেতাম, তখন আমি দেখতাম মোটামুটি প্রতিদিনই তার একটা ফ্লোর করে উঠতো। বুর্জ খলিফা যদি প্রতিদিনই একটা ফ্লোর করে উঠতে পারে এবং সে ভালোভাবে টিকতে পারে ম্যাক ছুঁয়েও, সেখানে 3 বছরে এই বিল্ডিংটা করা অসম্ভব কিছু নট না সারপ্রাইজ। ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা সেই এরকম একটা টার্গেট করে আগাচ্ছি, এবং ফর দিস রিজন যেটাকে বলা হয় ওয়েল প্ল্যানিং ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা আমরা বলি 90, আমি যেটা পার্সোনালি বলি, যে কোনো কাজের জন্য অয়েল ডিজাইন, অয়েল প্ল্যান ইজ দ্য 95%। সো ইভেন এটাতেই বলি, আমাদের আর্কিটেক্ট নাইমুল সাহেব এমনি তো ভালো করে জানা, আমরা অলমোস্ট এখন মোর দেন 1.5, অ্যাবাউট 1.5 ইয়ার্স যে এই প্রজেক্টের পিছনে কাজ করতেছি, যেটা আপনিও জানেন, যে এটা জাস্ট আমাদের যারা কোয়ারিজ আছে তাদের জন্য, যে একটা প্ল্যান আমরা কতদিনে বানাচ্ছি। ইটস নট লাইক দ্যাট টুডে উই জাস্ট টেক এ ডিসিশন অ্যান্ড গো ফর এ প্রজেক্ট, নট লাইক দ্যাট অ্যাকচুয়ালি। আমরা এই প্রজেক্টের পরিকল্পনা করছে স্থাপত্য নাইমুল সাহেব অনেক দিন ধরে, অলমোস্ট এখন 1.5 ইয়ার্স, তাই না? অন্তত এরকমই। হ্যাঁ। এবং ইন বিটুইন এটা নাইমুলের টিম তো আছেই, সাথে হচ্ছে আমাদের মঞ্জু বিনে কোম্পানির পক্ষ থেকে, হায়াতের পক্ষ থেকে কন্টিনিউয়াসলি ইন টাচে আছে, যে এটা এমন না যে আমরা মেরিনাররা কিংবা হায়াত যারা উদ্যোক্তা হায়াতের ওনারা তারা এই কাজটা করছে, বেসিক্যালি ইটস নট লাইক দ্যাট। এটার পিছনে হচ্ছে যে প্রফেশনাল ম্যান বিহাইন্ড দ্য সিন কাজ করতেছে। আমার খুব অনেকগুলো কোয়ারিজ যেহেতু ছিল, আমি ওনাদেরকে সামনে নিয়ে আসলাম আজকে। তো আমাদের ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট এবং ওদের এটা কাছ খুব থেকে অনেক vital শুনলেন। আমি একটা বিষয় বলবো, হ্যাঁ। যে কোনো ভালো প্রজেক্টের একটা বৈশিষ্ট্য হলো এটাতে পরিকল্পনায় সময় বেশি ব্যয় করা হয়, কনস্ট্রাকশনে কম। যে আমি টোটাল যদি টাইম পিরিয়ডটাকে আমি 100 ধরি, এটা 60% টাইম ব্যয় হবে পরিকল্পনায়, তাহলে আমি 40% টাইম এটা বানিয়ে ফেলতে পারবো। আমরা বাংলাদেশে যেমন অনেক সময় করি, আমরা অনেক ক্লায়েন্ট পাই, আজকে আসছে 1 মাস পর আমি বিল্ডিং কনস্ট্রাকশন শুরু করব। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে অনেকগুলো পরিকল্পনা আসলে অগোছালো রেখে কাজটা শুরু করে দিতে হয় এবং অনেক সমস্যা তৈরি হয়। তো এখানেও আমরা, আর স্পেশালি এখানে যেহেতু আপনার লিডের একটা বিষয় অলরেডি চলে এসেছে, লিড করতে হলে, এবং যেহেতু আপনারা প্রি সার্টিফিকেশনের জন্য এটা যাচ্ছেন, তো এখানে অলরেডি অনেকগুলো বিষয় শুরুতেই গুছিয়ে ফেলার একটা আরো বেশি সুযোগ এখানে তৈরি হয়েছে। এবং আমরা যখনই শুরুতে সবকিছু পরিকল্পনা করে গুছিয়ে কাজটা শুরু করতে পারবো, আশা করি তখন আমাদের কনস্ট্রাকশন যখন আমরা শুরু করবো তখন এটা খুব কম সময়ে আমরা এটা করে ফেলতে পারবো, এবং এটা যদি আমরা করতে পারি এটা কিন্তু নির্মাণ ব্যয় অনেকখানি কমে আসবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, অনেকেই দারুণ একটা পয়েন্ট বললেন। অনেকে একটা কোয়েশ্চেন করে যে এত তলা করবো, এই তো উপরে সুইমিং পুল, এখানে ব্রিজ, ওরা মনে করে যে এটার কস্ট অনেক বেড়ে যাবে। আমি আপনার মুখ থেকে তো শুনলাম যে এটা অনেক কমে যাবে, বরং যেহেতু পরিকল্পনা মাফিক হ্যাঁ, হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী এখন একটা বিষয়ের একটা কনস্ট্রাকশন করতে গেলে স্বাভাবিক যেটা খরচ সেটা তো হবেই। হ্যাঁ, এটা আমরা খুব স্বাভাবিকভাবে জানি, 26 তলার উপর একটা সুইমিং পুল বানানো আর গ্রাউন্ড ফ্লোর একটা সুইমিং পুল বানানো সেম খরচ না, এটা তো একটু বেশি হবেই। বাট এই বিষয়টা যদি আমরা পরিকল্পনা করে করতে পারি, সঠিক জায়গায় করতে পারি, তাহলে কিন্তু অনেকগুলা আপনার সিস্টেম লস এখানে আসলে ইয়া করে আনা সম্ভব। থ্যাংক ইউ। আপনারা সেই লক্ষ্যেই আসলে কাজ করছি। থ্যাংক ইউ আপনার দুজনকে। আমি লাস্ট কোশ্চেন রাখতে চাই মঞ্জু সাহেবকে। আপনিও আপনার প্রফেশনালি বাংলাদেশে অনেকদিন থাকাতে আপনি অনেকগুলো লিড সার্টিফাইড গ্রিন ফ্যাক্টরি নিয়ে কাজ করেছেন, এবং আপনি যে কোম্পানিতে একটা আপনার আন্ডারের একটা কোম্পানি, একটা প্রতিষ্ঠান অনেক দিন ধরে তার টপ পজিশন ক্যারি করছিল। সো
এই প্রাইভেট সেক্টরে মানে রেসিডেন্সিয়াল সেক্টরে গ্রিনটাকে নিয়ে আসা, এই জায়গাটায় আপনি কি ফিল করেন, কিংবা what do you? গ্রিনটাকে আসলে আমি এইভাবে দেখি, এটা হচ্ছে আমাদের সবার ক্ষেত্রেই থাকা উচিত। এটা নট দ্যাট এটা ফ্যাক্টরিতে থাকা উচিত, এটা কমার্শিয়ালে থাকা উচিত, রেসিডেন্সিয়ালে থাকা উচিত না। আমাদের লাইফস্টাইলে গ্রিন থাকা উচিত, আমাদের চলাফেরায় গ্রিন থাকা উচিত। যেমন আমি আমি একটা টিস্যু হাতে নিলাম, এটা মাটিতে ফেললাম না, এটা ডাস্টবিনে ফেললাম, এটাও তো গ্রিনের একটা কাজ। আমি একটা গাছ আজকে বেশি লাগালাম, এটা তো গ্রিনেরই কাজ। হ্যাঁ, তো যদি আমি বলি যে পার্সোনাল লাইফও গ্রিন থাকা উচিত, সেখানে কেন নয় যে রেসিডেন্সিয়াল বিল্ডিংটা গ্রিন হবে? অবশ্যই হওয়া উচিত। থ্যাংক ইউ। সো যারা শুনছেন দর্শক শ্রোতা, আসলেই আমরা হায়াত যে চেষ্টাটা করেছি সেটা হচ্ছে, আজকে আমাদের সাথে প্রেজেন্ট আছে আমাদের আর্কিটেক্ট, প্রিন্সিপাল আর্কিটেক্ট, এবং যিনি স্ট্রাকচারটা করবেন সেটা হচ্ছে মঞ্জু, এবং ইঞ্জিনিয়ার মঞ্জু এবং আর্কিটেক্ট নাইমুল। অনেকের অনেকগুলো কোয়ারিজ আছে, এই কোয়ারিজগুলো নিয়েই আমরা আসার চেষ্টা করেছি। আমাদের টার্গেট হচ্ছে বাংলাদেশে প্রথম একটা গ্রিন বিল্ডিং জাতিকে উপহার দেওয়ার প্রত্যয়। এটার অন্যতম কারণ হচ্ছে আমরা আসলে সোসাইটিতে যেটা চাই সেটা হচ্ছে একটা জীবন চাই, আমরা কারাগার চাই না। আমরা যেখানে থাকবে বাচ্চারা সুস্থ সুন্দরভাবে সে সাইকেল চালাবে, সে স্কুল থেকে এসে খেলবে, আমরা অফিস থেকে এসে আমাদের একটা কোয়ালিটি টাইম থাকবে, এবং ইথিক্যাল মোরাল পয়েন্টে প্র্যাকটিস করার জন্য নামাজের জায়গা থাকবে। আমরা ওখানে ছেলেরা শুধুমাত্র একজনের সাথে বড় হবে তা নয়, যে প্রবাদটা, একটা আফ্রিকান প্রবাদ আছে যে টু গ্রো এ চাইল্ড নিড এ ভিলেজ। সো আমরা সেটাই চাই যে একটা ফ্ল্যাটে একটা ছেলে বন্দি না হয়ে, হয়তো আমি ব্যবসায়িক কারণে বিভিন্ন জায়গায় বাইরে থাকবো, এদিকে থাকবো ওদিকে থাকবো, কিন্তু আমার ছেলে যেন আরো অনেকগুলো কোয়ালিটি লোকের সাথে থেকে এখানে সুন্দর একটা সুস্থ, স্বাভাবিক, শারীরিক, মানসিক ভাবে বিকশিত হয়ে নৈতিক মানুষ হিসেবে গঠন করতে পারে। এটাই হায়াতের প্রসেসটা। এটার জন্য আমরা চেষ্টা করছি, এবং আর্কিটেক্ট এবং স্ট্রাকচারাল সবাইকে আমরা ফ্রিডম দিচ্ছি, এবং এটার সাথে আমরা ইনক্লুড করেছি আমাদের আরেকজন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, এবং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য হিমসেলফ ইজ আইডেন্টিটি, যে অনন্ত আহমেদকে। আপনাদেরকে আরেক সময় ওনার সাথে পরিচয় করিয়ে দিব আমাদের গ্রিন ভাবনাগুলো নিয়ে। সো থ্যাংক ইউ মঞ্জু, থ্যাংক ইউ নাইমুল, থ্যাংক ইউ এরকম একটা প্রাণবন্ত আলোচনার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.